কার্লোর আন্ডারে ব্রাজিলের প্রাপ্তি সলিড ডিফেন্স, ব্রাজিল জিতলো, ভিনিসিয়াস গোল করলো, সবকিছু ছাপিয়ে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি স্বস্তি দিয়েছে তা হলো সেলেসাওদের গোল কনসিস্ট না করা। ফিরে যাওয়া যাক 2.5 বছর আগের কাতার বিশ্বকাপে। সুইজারল্যান্ড এবং সার্বিয়া গ্রুপ পর্বে টানা 2 ম্যাচ ক্লিনচিট রেখেছিল ব্রাজিল। বেশ কয়েকটা সেন্টার ব্যাক দিয়ে ট্রাই করেও যা হচ্ছিল না তা আজ করে দেখালেন কার্লো আনচেলত্তি এবং রিবারু মার্কুরুরা। দীর্ঘ 2.5 বছর পর টানা 2 ম্যাচ ক্লিনশট রাখলো ব্রাজিল। কার্লোর আন্ডারে ব্রাজিলের ডিফেন্সিভ সেটআপ এখন পর্যন্ত টিকসই। লিল থেকে উঠিয়ে নিয়ে আসা রিবেরো দারুণ পারফরমেন্স দিয়েছেন। এই উইন্ডোর সেরা পারফর্মার বললেও ভুল হবে না। দুর্দান্ত ফর্মে থাকা এলিসনও ভালো করেছেন। মার্কোও তেমন ব্লান্ডার করেনি। ভেন্ডারসন দারুণ ছিলেন। ক্যাসেমিরো তো বরাবরের মতোই জুস খেলেছেন। সান্দ্রো ডিফেন্সিভলি সলিড ছিলেন। স্যার অ্যালেক্স বলেছিলেন অ্যাটাক আপনাকে ম্যাচ জিতালেও টুর্নামেন্ট জিতাতে হলে লাগবে ডিফেন্স। আর কার্লো এই দিকটাই নজর দিয়েছেন বলে মনে হয়। টিপিক্যাল ইতালিয়ান কোচ যেমন হয় আর কি। ভেন্ডারসনকে আজকে প্রেস না করলে অনেক বড় ভুল হবে আমার। প্রশংসার দাবিদারদের একজন ভেন্ডারসন। রাইট ব্যাকে অসাধারণ একজন প্লেয়ার পেয়েছে। 2024-25 সিজনের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সাথে মোনাকোর ম্যাচে নজর কাড়ে সবার। তারপর আর পিছে ঘুরে দেখতে হয়নি তাকে। ডিফেন্সিভ এবং অফেন্সিভলি সলিড একজন রাইট ব্যাক পেয়েছে ব্রাজিল। দরকার আরেকটু নার্সিং এর। ইউরোপিয়ান দলের বিপক্ষে কেমন করে এইটা দেখার বিষয়। ভালো পারফরমেন্স করতে পারলে বাজিমাত, আর পিছে ফিরে দেখতে হবে না ভেন্ডারসনকে। প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল খেলোয়াড়দের রেটিং। ইন্ডিভিজুয়ালের বাইরে একটা দল হিসেবে ব্রাজিল যে কোনো দলের জন্য হুমকি স্বরূপ। তার প্রমাণ প্যারাগুয়ের বিপক্ষে এই ম্যাচ। যে দলটা আনবিটেন ছিল, হারিয়েছিল আর্জেন্টিনা উরুগুয়ের মতো দলকে, সেই দলের আজ ব্রাজিলের সামনে এত অসহায় আত্মসমর্পণ প্রমাণ করে ব্রাজিল দলের সামর্থ্যের। প্লেয়ারদের পাশাপাশি আনচেলত্তির টেকটিক্যাল ফিলোসফির প্রশংসা করতে হয়। ফার্স্ট হাফে ম্যাচের শুরুতে ডাবল পিপটে ক্যাসেমিরো ও গুইমারেজকে রেখে 4 অ্যাটাকার। সাধারণ দৃষ্টিতে মিড এখন দেখলে যে কারো চোখ কপালে ওঠার মতো। কিন্তু এখানেই টেকটিক্যাল ব্রিলিয়ান্স দেখায় আনচেলত্তি। রাফিনহার ওয়ার্ক রেটে আর মার্টিনলি ও বিনির পজিশন অন অফ লেফট ফ্ল্যাঙ্কে থেকে প্রেসিং এর ভারসাম্য একই সাথে পূরণ করায় আনচেলত্তি, যার ফলে আজ প্যারাগুয়ের উপর ডমিনেট করে খেলে ব্রাজিল। তবে বিশেষভাবে বলতে হয় ম্যাথিউস কুনহার কথা। পিওর স্ট্রাইকার না হলেও ডিপ্লিং ফরওয়ার্ড হয় বিনি রাফিনহার মতো স্পিডি উইঙ্গাররা বল সাপ্লাই পেয়েছে মিডে গ্যাপ থাকার পরেও। তবে শেষের দিকে রাফিনহা কিছুটা ক্লান্ত হওয়ায় তার জায়গায় অ্যান্টনি কেমন করে দেখার ইচ্ছা ছিল ব্যক্তিগতভাবে আমার। আর মার্টিনলির বদলে পেরেরাইকে শেষ 5-10 মিনিট সময় দিলে ভালো হতো। তবে যাই হোক, ব্রাজিল জিতছে এটাই মুখ্য বিষয়। শেষ কবে এমন ডমিনেন্ট করে আগ্রাসী ফুটবল খেলছে ব্রাজিল তা বলা বাহুল্য। 2022 বিশ্বকাপের গ্রুপ পর্বের পর এই প্রথম ব্রাজিল টানা 2 ম্যাচে ক্লিন শিট রাখলো, অর্থাৎ টানা 28 ম্যাচ পর। ভাবা যায় কি ব্রাজিল কিসে পরিণত হয়েছিল। কার্লো দায়িত্ব নিয়ে বুঝতে পেরেছেন তার কোন জায়গা থেকে শুরু করতে হবে। আর এখানেই একজন কোয়ালিটি কোচ আর অন্যদের মধ্যে পার্থক্য। দলটা গুছাতে একটু সময় দেন তাকে। মাত্র তো শুরু, এখনো অনেক কাজ বাকি। 2 ম্যাচেই দলের চেহারা পাল্টাতে শুরু করেছে। আস্তে আস্তে আবারও পুরনো ব্রাজিলকে দেখা যাবে। ধন্যবাদ কার্লো, শুভ জন্মদিন তার। ব্রাজিল 1 প্যারাগুয়ে 0। ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে কার্লো আনচেলত্তির অধীনে প্রথম জয় পেল ব্রাজিল। সাথে 2026 বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করলো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্যারাগুয়ের বিপক্ষে ডমিনেট ফুটবল খেললো ব্রাজিল। শেষ কবে এমন হাইপ্রেস ফুটবল দেখেছি মনে নেই। এমন ব্রাজিলকেই খুঁজেছি বহুদিন ধরে। আজকে ব্রাজিল খেলতেছে নাকি রিয়াল মাদ্রিদ বোঝা মুশকিল। শেষ 5 বছরের নেইমার ছাড়া এত সুন্দর অ্যাটাকিং ফুটবল দেখা যায়নি। প্রতিটা জায়গায় যেন 100-তে 100। প্যারাগুয়েকে 1 সেকেন্ডের জন্য শান্তি দেয়নি ব্রাজিল। 73% বল পজিশন। আজকের সবচেয়ে বড় দিক ছিল আত্মবিশ্বাস, যেটা ডন কার্লো সবার মাঝে গড়ে তুলেছেন। হাই লেভেল প্রেসিং, নিখুঁত পাসিং আর আগের ম্যাচের ভুলগুলো আজকে একদমই ছিল না। আজকের খেলা ব্রাজিলকে দেখে মনে হয় যেন কোনো ইউরোপিয়ান দল খেলছে। ভিনিসিয়াস শুরুতে একটা ট্র্যাপ ইন মিস করলেও 42 মিনিটে আর ভুল করেনি। তার গোলে লিড নেয় ব্রাজিল। ম্যাচ হার জিত থাকবেই, কিন্তু ব্রাজিল খেললে ব্রাজিলের মতো, এটাই তো আমাদের চাওয়া ছিল। সেই চাওয়াকে ধীরে ধীরে বাস্তবে রূপ দিচ্ছেন ডন কার্লো। এই আনন্দ আমাদের প্রাপ্য। আহা, মনে হচ্ছে এক বসন্ত পর জয় এসেছে। এটাই ডন কার্লো এবং অন্যান্য কোচদের মধ্যে পার্থক্য। গত ম্যাচের কথা নিশ্চয়ই মনে আছে। বলেন তো সে ম্যাচে সব থেকে খারাপ খেলছে কোন 3 জন ফুটবলার? এবার আজকের শুরুর একাদশটার দিকে তাকান এবং দেখুন তো সে 3 জন ফুটবলারকে দেখা যাচ্ছে কিনা। দেখবেন না, কারণ এটা কার্লো। তুমি পারফর্ম করবা তো দলে থাকবা, সুযোগ কাজে লাগাতে পারবা না তো নিজেকে আবার প্রমাণ করো, অপেক্ষা করো। এটা এখন কার্লোর ব্রাজিল। এখানে ফুটবল প্রতিভার অভাব নেই, এখানে অটো চয়েস বলতে কিছু নেই।
কোটা বলে কিছু নেই। এগিয়ে যাক, ব্রাজিল ফিরে আসুক সেখানে যেখানে তাদের থাকার কথা। সাম পিপল সে ব্রাজিল ক্যান নট কোয়ালিফাই ইন ওয়ার্ল্ড কাপ, হোয়ার আর দুস জুকার্স। হ্যাটার্সদের মনে করিয়ে দিতে চাই 2026 বিশ্বকাপ আয়োজন সহ মোট 23 বার বিশ্বকাপ আয়োজিত হবে। যারা বলেছিলেন 26 বিশ্বকাপে ব্রাজিল কোয়ালিফাই করতে পারবে না, তাদেরকে বলি ব্রাজিলই একমাত্র দল যে 23 বার বিশ্বকাপ আয়োজনের মধ্যে 23 বারই তারা খেলতে চলেছে। ব্রাজিলে কার্লো আনচেলত্তি যুগের প্রথম গোলদাতা হলেন ভিনিসিয়াস জুনিয়র। কার্লোর অধীনে ব্রাজিলের প্রথম 2 ম্যাচ। কার্লোর অধীনে ব্রাজিলের গত 2 ম্যাচ আমি আমার প্রত্যাশার থেকেও বেশি পেয়েছি। ড্র বা 1 গোল জয়, এটা জাস্ট কাগজে কলমে। গোল মিস, বল লুজ, এসব পার্ট অফ ফুটবল। আপনি শুধু একটা ব্যাপার চিন্তা করেন, উনি 2টা ম্যাচ পরিচালনা করেছেন, যার মধ্যে প্রথমটা ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে এবং আজকেরটা অ্যাটাকিং রোলে। আমার মতে উনি 2টাতেই 95% সফল। অবশ্যই উন্নতির জায়গা আছে, যেটা ম্যাচ বাই ম্যাচ ঠিক হয়ে যাবে। প্রথম ম্যাচ ইকুয়েডর অ্যাটাকের পর অ্যাটাক ব্রাজিল ডিফেন্সিভ ব্যাট করতে পারেনি। সলিড লো ডিফেন্সিভ স্ট্র্যাটেজি যাকে বলে, এটাই দরকার ছিল এবং পেয়ে গেছি সে ম্যাচে। আর আজকে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি উনি অ্যাটাকিং রুলে খেলিয়েছেন। ফলাফল একদম চোখের সামনে। কি দুর্দান্ত ফুটবল উপহার দিলেন আমাদের। এবার একদম সত্যি একটা কথা বলেন তো, সর্বশেষ ব্রাজিলের এরকম সলিড ডিফেন্সিভ এবং অ্যাটাকিং ফুটবল কবে দেখেছেন? সাথে আজকের এরকম দলগত পারফরমেন্স। গত ম্যাচে ব্রাজিল ফ্যানদের বড় একটা অংশ ছিল। আমি নিজেও ব্যক্তিগতভাবে ট্রল করছি এবং সমালোচনা করছি ব্রাজিলকে নিয়ে, কারণ গত ম্যাচে ব্রাজিল খারাপ খেলছিল, তার জন্য আমরা সমালোচনা করছি। কিন্তু আজকের ম্যাচটা ব্রাজিল দুর্দান্ত খেলেছে। অ্যাটাকিং, ডিফেন্সিভ, মিডফিল্ড, মানে মোট কথা হচ্ছে যে 100-র মধ্যে 100ই, এবং দুর্দান্ত একটা গেম আমরা সকলে উপভোগ করেছি। তো ভালো খেললে অবশ্যই আমরা প্রশংসা করব, খারাপ খেললে অবশ্যই আমরা সমালোচনা করব। এটাই একজন প্রকৃত ফুটবল ফ্যানদের লক্ষণ। যাই হোক, খারাপ সময় কাটিয়ে ব্রাজিল ভালো সময়ে ফিরতেছে, উপভোগ করুন। যদিও কোনো ম্যাচ অপ্রত্যাশিত ফলাফলও আসে, একটু ধৈর্য ধরেন। ভুলে যাবেন না ব্রাজিলের একটা দল এবং তাদের একটা ঐতিহ্য আছে, তারা কতটা সুন্দর ভালোভাবে খেলে তা আমরা সবাই কম বেশি জানি। একটু খারাপ সময় আসবেই এবং সেই খারাপ সময়টা ধৈর্য সহকারে আমরা যেন পার করি, এই প্রত্যাশা করছি সবার কাছে। নিজের পাসিং অ্যাকুরেসির দিকে নজর দিতে হবে ব্রুনো গিমারেসকে। একজন মিডফিল্ডারের সবচেয়ে বেশি ভালো গুণ হওয়া দরকার, সেটা হলো তার সুন্দর পাস। তার একটা পাসে বিপক্ষের দলের ডেড লক ভেঙে যাবে এবং ফরওয়ার্ডগুলো খুব সহজে গোল করবে। কিন্তু এদিকে আমাদের ব্রুনো গিমারেস অনেক পিছিয়ে। তার ডিফেন্সিভ ভালো হলেও পাসিংয়ের দিক থেকে অনেক পিছিয়ে আছেন। তার পাসিং অ্যাকুরেসি ম্যাচ প্রতি 90% থাকা দরকার। ব্রাজিলিয়ান নাম্বার 9 রিচার্লিসন, তার ব্রাজিলের হয়ে শেষ গোল 2022 সালে। এরপরে সে ব্রাজিলের হয়ে 8 ম্যাচ খেলছে, একটা গোলও করতে পারে নাই। 8 ম্যাচে ব্রাজিল গোল করেছিল মোট 13 গোল। ভাবেন একজন নাম্বার 9 যার কাজ গোল করা, কিন্তু গত 13 গোলের মধ্যে তার একটা গোলও নাই। আর লাস্ট 2 ম্যাচে খুব বিরক্তিকর ছিল তার খেলা। যখনই বল পাই সেটা লুজ করে। কার্লোর নেক্সট কল আপে কাউকে যদি বাদ দিতে হয়, আমার 100% ধারণা এই রিচার্লিসনকে বাদ দিতে হবে। এবং এই রিচার্লিসন খুব বাজে খেলতেছে, আমার একটুও ভালো লাগে না এর খেলা। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।